আচ্ছা, এতদিন আমরা পড়ছিলাম আইনস্টাইনস থিওরি of stimulated and spontaneous transition. So basically the point is দুটো এনার্জি লেভেল E1 E2, number of atoms in them N1 N2, এবং according to Maxwell Boltzmann statistics N1 is proportional to e to the power minus E1 by kt, N2 is proportional to e to the power minus E2 by kt, এবং যদি E2 greater than E1 হয় তাহলে N2 must be less than N1, এবং এই ছোটটা কতটা ছোট? অনেকটা ছোট। কেন? কেননা এটা এক্সপোনেনশিয়ালের পাওয়ার আছে। ওকে, সুতরাং গ্রাউন্ড স্টেটে এগুলো হচ্ছে অ্যাটমস। গ্রাউন্ড স্টেটে এতগুলো অ্যাটমসই থাকে, তাহলে এক্সাইটেড স্টেটে অনেক কম নাম্বার অফ অ্যাটমস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। এইবার তিন রকমের ইভেন্ট হতে পারে। একটা কি হতে পারে? উপরের এনার্জি লেভেল থেকে অ্যাটম একা একাই নিচের এনার্জি লেভেলে জাম্প দিল, এবং এই জাম্প দেওয়ার ফলে একটা ফোটন বেরোচ্ছে যার ফ্রিকোয়েন্সি E2 minus E1 by h। এই যে যেটা বললাম একা একাই জাম্প দিল, দিস ইজ spontaneous emission of photon, number 1। আচ্ছা, spontaneous emission কেন হয়? এটা কিছুক্ষণ পরে একটা অ্যাটম একা একাই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসে। why? because finite lifetime of excited states। লাইফ টাইমটা কি? লাইফ টাইম যদি টাউ হয় তাহলে টাউ ইজ অফ দ্য অর্ডার অফ ডেল্টা টি, যেখানে ডেল্টা টি স্যাটিসফাইজ দ্য টাইম এনার্জি আনসার্টেনটি প্রিন্সিপাল। ডেল্টা ই ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h²/2, এবং যেহেতু এমন কোনো এনার্জি লেভেল হয় না যার এনার্জিটা এক্স্যাক্টলি ফিক্সড, অর্থাৎ ডেল্টা ই টেন্ডস টু 0 কখনোই হয় না। এই যে এনার্জি লেভেল একটা E2 দেখিয়েছি, আসলে এটা একটা ফিক্সড লাইন নয়, আসলে এটা সামান্য ব্রড। আসলে এটা কোনো ফিক্সড লাইন নয়। ঠিক আছে, ইট ইজ লিটল ব্রড, এটাও তাই, ইট ইজ আ লিটল ব্রড। সো এটা যেহেতু কখনোই হয় না, সুতরাং ডেল্টা টিও কখনোই ইনফিনিটি হয় না। ডেল্টা টি এর একটা ফাইনাইট ভ্যালু থাকে, এবং স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 10 to the power minus 8 seconds to 10 to the power minus 9 seconds।
তাহলে এর থেকে বেশি লাইফ টাইম কোনো এক্সাইটেড স্টেটের হয় না, এবং 1 ন্যানোসেকেন্ড পেরিয়ে গেলেই অ্যাটমগুলো নিজে নিজেই উপর থেকে নিচে নেমে আসে। সো দিস ইজ কল্ড স্পন্টেনিয়াস এমিশন। এবং for a 2 energy level system like this, we will define one probability of spontaneous transition. Or spontaneous emission from 2 to 1 per second per volume, per unit volume. তার মানে number of atoms undergoing, যাদের হচ্ছে আর কি এটা spontaneous transition from 2 to 1 per second per unit volume, এটা কত হবে? probability multiplied by original number of atoms, অর্থাৎ n2, কেননা লেভেল 2 থেকে 1 এ আসছে, লেভেল 2 তে নাম্বার অফ অ্যাটমস n2, সো ইট ইজ a21 n2। ওয়েল, এটা একটা ইভেন্ট। আর একটা ইভেন্ট কি হতে পারে? এরকম হতে পারে যে বাইরে থেকে আমি একটা সিস্টেমে একটা, সাপোজ আমি একটা রেডিও ফ্রিকোয়েন্সি ফিল্ড অ্যাপ্লাই করলাম, একটা এসি ইলেকট্রিক ফিল্ড। ওয়েল, এবার এই এসি ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি তো অনেক রকমই হতে পারে, কিন্তু যখনই তাহলে বাইরে থেকে আমি একটা একটা এসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, সো দেয়ারফর বেসিক্যালি, আচ্ছা এবার এই এসি ইলেকট্রিক ফিল্ড অনেক রকম ভাবে দিতে পারি, যদিও আমরা ইলেকট্রিক্যাল মেথডেও দিতে পারি। সেক্ষেত্রে অবশ্য লেজার অ্যাক্টিভিটি হবে না, এখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড কথা লেখা উচিত নয়, ইলেকট্রিক ফিল্ড লেখা যায়, ঠিক আছে। এসি ইলেকট্রিক ফিল্ড দেওয়া মানে বাইরে থেকে বেসিক্যালি সিস্টেমটাকে ডিস্টার্ব করা, ঠিক আছে, মানে বাইরে থেকে আমি একটা পিরিয়ডিক ড্রাইভিং ফোর্স দিচ্ছি, রাইট। এবার এই সিস্টেমের ক্ষেত্রে বা লেজার অ্যাক্টিভিটি পেতে হলে আমাকে বাইরে থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো এমনি ব্যাটারি কানেক্ট করে দিলে হবে না, আমাকে বাইরে থেকে একটা ফোটন পাঠাতে হবে যার ফ্রিকোয়েন্সিটা নিউ নট, ঠিক আছে। মানে বাইরে থেকে আমি একটা লাইট এই সিস্টেমের উপর ফেললাম, সেই লাইটের ফ্রিকোয়েন্সিটা নিউ নট। তো এটাকে এরকম দেখা যায়, মানে এরকম ভাবে এটাকে ভাবা যেতে পারে যে যেন অ্যাজ ইফ একটা সিম্পল হারমোনিক অসিলেটর যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এটা, তার উপর আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম which is periodic। এইটা আর এটা সেম, মানে ইকুইভ্যালেন্ট ইভেন্ট, ইকুইভ্যালেন্ট ফেনোমেনন। ওয়েল, আচ্ছা এবার এই অবস্থায় এই মাসটার হাইয়েস্ট অ্যামপ্লিটিউড বা রেজোনেন্স কখন দেখতে পাওয়া যাবে? যদি ড্রাইভিং ফোর্স আর ন্যাচারাল ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফোর্সের ফ্রিকোয়েন্সি ইকুয়াল হয়। সিমিলারলি এই সিস্টেমের ক্ষেত্রেও যখন
নিউ নট ইকুয়াল টু নিউ হবে, তখন এই সিস্টেমেও রেজোনেন্স দেখা দেবে। ওকে, তাহলে রেজোনেন্স দেখা দেওয়ার ফলে দু রকম জিনিস হতে পারে। প্রথমত, নিচের যে অ্যাটমগুলো সেগুলো এনার্জি অ্যাবজর্ব করে উপরে চলে আসতে পারে, নিচে থেকে উপরে আসতে পারে। সেইটাকে আমি বলবো, যেহেতু নিচে থেকে উপরে আসছে তাই অ্যাবজর্পশন হচ্ছে, এবং বাইরে থেকে ফোটন সেন্ড করার ফলে এই অ্যাবজর্পশনটা হচ্ছে। এক্সটার্নাল ফোর্স আছে, সো দিস ইজ stimulated absorption. Stimulated absorption এর ক্ষেত্রে the corresponding probability we will define as B12. সেক্ষেত্রে নাম্বার অফ অ্যাটমস যারা নিচে থেকে উপরে উঠছে বাই স্টিমিউলেটেড অ্যাবজর্পশন সেটা হবে B12 ইন্টু N1, কারণ নিচের লেভেলে N1টা অ্যাটম আছে, মাল্টিপ্লাইড বাই রেডিয়েশন এনার্জি ডেন্সিটি। এই যে আমি রেডিয়েশনটা দিচ্ছি, রেডিয়েশন লাইট রেডিয়েশন দিচ্ছি, তার রেডিয়েশন এনার্জি ডেন্সিটি হচ্ছে ইউ নিউ, এবং বোঝাই যাচ্ছে কমন সেন্স থেকে যে যত হাই ইন্টেন্সিটির বা হাই এনার্জি ডেন্সিটির রেডিয়েশন ফেলবো ততই বেশি বেশি করে অ্যাটম নিচে থেকে উপরে যাবে। সো অবভিয়াসলি কতগুলো অ্যাটম নিচে থেকে উপরে যাচ্ছে সেই নাম্বারটা, দ্যাট নাম্বার ইজ অবভিয়াসলি proportional to u nu as well. So this is number of atoms undergoing stimulated absorption. Now তিন নম্বর আরো একটা ঘটনা এখনো বাকি আছে, এবং এটাই তোমাদের কাছে নতুন। সেটা হলো শুধু যে নিচে থেকে উপরে উঠবে এরকমই নয়, খুবই আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আলাদাই দেখাই, বাইরে থেকে ফোটন পেলে সেই অ্যাজিভ সেই ফোটনের খোঁচা খেয়ে উপর থেকে নিচেও অ্যাটম আসতে পারে। বাইরে থেকে ফোটনের ডিস্টারবেন্সের ফলে ফোটন শুধু নিচে থেকে উপরে অ্যাবজর্ব করবে তাই নয়, সেই ফোটনের খোঁচাকে যেন মানে কোনো রকমে আর কি নিজেদেরকে সেটেল করে উপরে বসেছিল, একটা ফোটন এসে খোঁচা মারতেই অ্যাটমগুলো উপর থেকে ঝরঝর করে নিচে পড়তে শুরু করবে। এটা একটু অদ্ভুত, তবে যখন তোমরা পারটারবেশন থিওরি করবে কি করবে, পারটারবেশন থিওরি ইন কোয়ান্টাম মেকানিক্স যখন পড়বে তখন দেখবে যে you will calculate the transition probability from E2 to E1। উপর থেকে নিচে ট্রানজিশন প্রবাবিলিটি যখন ক্যালকুলেট করবে তখন দেখবে যে যখন আর কি বাইরে থেকে পারটারবেশন, তো পারটারবেশন মানে ডিস্টারবেন্স, তো বাইরে থেকে যখন একটা পিরিয়ডিক ড্রাইভিং ফোর্স দিয়ে সিস্টেমকে পারটার্ব করা হয় তখন মিউ নট ইকুয়াল টু নিউ হলে এই ট্রানজিশন প্রবাবিলিটিটা হাইয়েস্ট হয়। এবং মানে সেটাই বলতে চাইছি যে বাইরে থেকে পারটারবেশন দিলে শুধু যে প্রবাবিলিটি 1 to 2 নন জিরো প্রবাবিলিটি হয় তাই নয়, প্রবাবিলিটি 2 to 1 এটাও একটা নন জিরো প্রবাবিলিটি পাওয়া যায়। তাই বাইরে থেকে ফোটন এলে শুধু অ্যাবজর্পশন হয় এমন নয়, সেই ফোটনের ধাক্কাতে এমিশনও হয়, উপর থেকেও নিচে অ্যাটমগুলো আসতে পারে, মানে এক্সাইটেড লেভেল থেকে গ্রাউন্ড লেভেলেও অ্যাটমগুলো আসতে পারে।
এই ব্যাপারটাকে বলে এটাই হচ্ছে সেই সেলিব্রেটেড স্টিমিউলেটেড এমিশন। এবং এইটাকেই ঠিক করে কাজে লাগালেই আমরা পাবো লেজার, এবং লেজারকে ঠিক করে কাজে লাগালে আমরা পাবো ইনফাইনাইট নাম্বার অফ potential applications. Stimulated emission, the probability is B21, 2 থেকে 1 এ আসছে। এবার কতগুলো অ্যাটম will undergo stimulated emission? N2, কারণ number of atoms in excited state is N2। তারপর radiation energy density U mu, তাহলে 3 রকমের ঘটনা আমরা পেলাম এবং 3টে নাম্বার আমরা পেয়েছি। সো আন্ডার ইকুইলিব্রিয়াম যতগুলো অ্যাটম নিচে থেকে উপরে যাচ্ছে, যতগুলো অ্যাটম উপর থেকে নিচে আসছে, তাদের নাম্বার মাস্ট বি ইকুয়াল আন্ডার ইকুইলিব্রিয়াম। সো উপর থেকে নিচে আসছে অর্থাৎ স্পন্টেনিয়াস এমিশন প্লাস স্টিমিউলেটেড এমিশন ইকুয়াল টু স্টিমিউলেটেড অ্যাবজর্পশন, মানে নাম্বারগুলো number, the number, the number. Hence, A21 into plus B21 into U mu equal to B12 N1 U mu. Solving we get U mu is equal to A21 by B21 1 by this minus 1 using the fact n1 by n2 equal to e to the power h nu by kt. কিন্তু প্ল্যাঙ্কস রেডিয়েশন ফর্মুলা থেকে আমরা জানি যে রেডিয়েশন এনার্জি ডেন্সিটি ইজ রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন বাই এইটা। Okay, so by comparing we get very interesting relation. B1 equal to B21 and A21 by B21 H by H mu cube by C cube.
B12 equal to B21, তার মানে spontaneous so what does it mean? Spontaneous emission rate, oh sorry, not spontaneous, stimulated emission rate is equal to stimulated absorption rate. এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে উপরেরটা কি স্পন্টেনিয়াস, তো spontaneous by stimulated emission rate will be high for high frequency, okay, just that. আচ্ছা, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো স্টিমুলেটেড এমিশন রেট আর স্টিমুলেটেড অ্যাবজর্পশন রেটটা ইকুয়াল কি, ঠিক আছে। বাইরে থেকে যখন আমি ফোটন পাঠাবো তখন উপর থেকে নিচে আসা আর নিচে থেকে উপরে যাওয়ার রেটটা ইকুয়াল, কিন্তু যদি আমাকে একটা এফিশিয়েন্ট লাইট সোর্স ডিজাইন করতে হয়, এফিশিয়েন্ট লাইট সোর্স যদি ডিজাইন করতে হয় তাহলে আমাকে অবভিয়াসলি উপর থেকে নিচে আসার প্রবাবিলিটিটা অনেক গুণে বাড়াতে হবে। প্রবাবিলিটি বাড়াতে আমরা পারবো না, প্রবাবিলিটিটা তো এটার সঙ্গে ইকুয়াল। উপর থেকে নিচে আসার সংখ্যাটা আমাকে বাড়াতে হবে, দ্য নাম্বার অফ অ্যাটমস, এইটা আমাকে বাড়াতে হবে। অর্থাৎ স্টিমুলেটেড এমিশনের যে নাম্বার অফ অ্যাটমস, অর্থাৎ আই নিড টু ইনক্রিজ দিস কোয়ান্টিটি, এইটা আমাকে বাড়াতে হবে। কারণ এমিশন অ্যাবজর্পশন সেম হয়ে গেলে তো আমি কিছু লাইট সোর্স পাবো। তো এটা যদি বাড়াতে হয় তাহলে একটা তো হতে পারে রেডিয়েশন এনার্জি ইন্টেন্সিটি বাড়াতে পারি অবশ্যই, কিন্তু এটাও তো আবার আনলিমিটেড নয়। আর বেশি রেডিয়েশন এনার্জি ইন্টেন্সিটি বাড়ানো অর্থ হচ্ছে বেশি পাওয়ার কনজিউম করা। তো তার থেকে বেটার হচ্ছে টু ইনক্রিজ দিস কোয়ান্টিটি, অর্থাৎ N2 এক্সাইটেড স্টেটে নাম্বার অফ অ্যাটমকে ইনক্রিজ করে। নিচে যা আছে সেটার থেকে উপরে যা আছে সেটাকে যদি আমি অনেকটা বাড়িয়ে দিতে পারি তাহলেই আমার পারপাস সার্ভড। তাহলে এই যে নিচের থেকে উপরেরটাকে অনেকটা বাড়ানো, এটা অবভিয়াসলি নর্মাল কন্ডিশন নয়, এর জন্য অনেক কিছু করার দরকার। তো নিচের থেকে উপরের পপুলেশনটাকে বাড়ানো, দিস ইজ কল্ড পপুলেশন ইনভার্সন। শুধু পপুলেশন বাড়ালেই হবে না, পপুলেশনটাকে উপরের স্টেটে রেখেও তো দিতে হবে, অর্থাৎ সামথিং লাইক স্টোর করতে হবে অ্যাটমগুলোকে ইন দ্য এক্সাইটেড স্টেট। তার মানে আমার দরকার এমন একটা মেটেরিয়াল যার মেটাস্টেবল এনার্জি লেভেল আছে, অর্থাৎ নর্মালি হায়ার এক্সাইটেড স্টেটের লাইফ টাইম 10⁻⁸ সেকেন্ড অর্ডারে, বাট আই নিড মেটাস্টেবল, অর্থাৎ
এর থেকে বেশি লাইফ টাইম, 10⁻⁻⁴ সেকেন্ড ফর এক্সাম্পল। অ্যাটমগুলোকে নিচে থেকে উপরে তুলতে হবে, অ্যাটমগুলোকে সেইখানেই রেখে দিতে হবে। তারপর বাইরে থেকে তো লাইট কিছু একটা সামান্য পরিমাণে পাঠাতে হবে, যেখান থেকে যার ফলে স্টিমুলেটেড এমিশন শুরু হবে। এরপর আমাকে করতে হবে একটা অপটিক্যাল ক্যাভিটি রেজোনেটর, অর্থাৎ সামথিং লাইক দিস। দুদিকে দুটো আয়না, মাঝখানে সেই মেটেরিয়াল যার অ্যাটমগুলো প্রথমে এক্সাইটেড হবে এবং তারপর ফোটন পাঠিয়ে ওদেরকে গ্রাউন্ড স্টেটে নিয়ে আসা হবে। এই আয়না কেন? যাতে করে ফোটনগুলো বাইরে চট করে না বেরোতে পারে, বারবার ওরা এখান থেকে রিফ্লেক্টেড হয়। বারে বারে ওরা রিফ্লেক্টেড হয়, সিস্টেমের ভেতরেই থাকে, তাহলে বারে বারে ওরা বিভিন্ন অ্যাটমকে হিট করবে এবং বারে বারে ওরা স্টিমুলেটেড এমিশন জেনারেট করবে। দেয়ারফর দ্য light intensity will be very high. আচ্ছা, পপুলেশন ইনভার্সন নিচে থেকে উপরে তোলা যায়, মানে সামথিং লাইক পাম্পিং, পাম্প করে জল উপর নিচে থেকে উপরে তুলি, তো ইট ইজ কল্ড অপটিক্যাল পাম্পিং। এই হচ্ছে রাফলি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ লেজার। এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, যেটা আগের দিনও ডিসকাস করেছি, সেটা হলো যে এত কষ্ট আমি কেন করছি আদৌ, যে আমি বাইরে থেকে ফোটন পাঠিয়ে অ্যাটমকে উপর থেকে নিচে নিয়ে আসবো, তাতে আমার লাভটা কি হবে? স্পন্টেনিয়াস ভার্সাস স্টিমুলেটেড। এমনিতেই তো টিউবলাইট জ্বালাচ্ছিলাম, উপর থেকে নিচে অ্যাটমগুলো এমনি নিচে নেমে আসছিল, তাতেও আমি লাইট পাচ্ছিলাম, তাহলে হঠাৎ করে আমি এটা কেন করতে যাবো? তার কারণ স্পন্টেনিয়াস এমিশনে যেটা হচ্ছে, বিভিন্ন অ্যাটম বিভিন্ন সময় স্পন্টেনিয়াসলি উপর থেকে নিচে আসছে এবং দে আর গিভিং অফ ফোটনস। মুশকিল হচ্ছে যেটা তো বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং যে কোনো ওয়েভেরই একটা ফেজ পার্ট থাকে। So it is like e to the power I omega t minus kx plus phi phase part. এই ফেজটা স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে এই ফোটনের ফেজ আর এই ফোটনের ফেজ, দেয়ার ইজ নো কোরিলেশন। স্টিমুলেটেড ফোটনের ক্ষেত্রে যেহেতু বাইরে থেকেই একটা ফোটন পাঠিয়ে অনেকগুলো ফোটন জেনারেট করা হচ্ছে, এই প্রত্যেকটা ফোটনের ফেজ দে আর আইডেন্টিক্যাল। এই ব্যাপারটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, মানে এক ঝাঁক লোক পাচ্ছি যারা প্রচন্ড ডিসিপ্লিন, দেয়ার ফেজ ইজ আইডেন্টিক্যাল টু ইচ আদার। যখনই এই ব্যাপারটা হচ্ছে তখনই একটা দুর্দান্ত ব্যাপার হয়ে যাচ্ছে, কেননা তখন এই যে এতগুলো ফোটন বেরোচ্ছে, এদের করেসপন্ডিং যে ওয়েভ ফ্রন্ট, যদি প্লেন ওয়েভ ফ্রন্ট হয়, simplest example, then it is highly coherent. They are spatially coherent, they are temporally coherent, they are extremely monochromatic. কোহেরেন্সের ব্যাপারে বেশি ডিটেইলে যাচ্ছি না, কারণ আগের ক্লাসে আমি বলেছি, আর ফার্স্ট সেমিস্টারে তোরা পড়েছিস কোহেরেন্স। খুব লেম্যানের ভাষায় বলতে গেলে, কোহেরেন্ট ওয়েভ ফ্রন্ট
পাওয়ার অর্থ, মনোক্রোমেটিক তো আমরা জানি, কোহেরেন্ট ওয়েভফ্রন্ট পাওয়ার অর্থ স্ট্রংলি ইউনিডিরেকশনাল, অর্থাৎ the beam does not spread, এবার বলতে পারিস যে আমি টর্চ লাইট জ্বালাই, টর্চ লাইটের আলো তো না ছড়িয়ে গিয়ে বেশ অনেক দূরই চলে যায়। does not spread over long distance, it can be even kilometers, যদি সেই রকম সেই লেভেলের কোহেরেন্স থাকে। স্ট্রং ইউনিডিরেকশনাল, এতটা ইউনিডিরেকশনাল হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে অনেক দূরে লেজার লাইটকে ফোকাস করা যায় ওভার আ ভেরি স্মল এরিয়া। তাহলে কি হলো, নর্মাল লাইট এতটা দূর যেতে মানে পাঠানো হলে নর্মাল লাইট কি করবে, দে উইল স্প্রেড আউট। ঠিক আছে, এবার যদি আমি একই এনার্জি ডেন্সিটি নর্মাল লাইট পাঠাই আর লেজার লাইট পাঠাই, তাহলে নর্মাল লাইট নিজের এনার্জিকে অনেক ব্রড এরিয়াতে স্প্রেড করছে আর লেজার লাইট পুরো এনার্জিটাকে এইটুকু এরিয়াতে ফোকাস করছে। ফলে যখন জাস্ট লাইট, যেমন আমরা আমাদের পুরো পাওয়ার বা পুরো কনসেন্ট্রেশন একটা ছোট্ট জায়গায় ফোকাস করলে যেমন তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়, ফর এক্সাম্পল, সেই রকমই এই একই অ্যামাউন্ট অফ পাওয়ার কিন্তু একটা ছোট্ট এরিয়াতে কনসেন্ট্রেট করতে পারার ফলে লেজার বিকামস ভেরি পাওয়ারফুল। ভেরি পাওয়ারফুল এবং হাই প্রিসিশন অলসো। ঠিক একটা পিন পয়েন্টে লেজারকে ফেলা যায় এবং সেই পিন পয়েন্টে লেজারকে ফেলে অনেক কিছু করা যায়। কি করা, অনেক কিছুটা কি, হিরে কাটা যায়, ইউ ক্যান কাট আ ডায়মন্ড অ্যান্ড সো মেনি থিংস। মানে ডায়মন্ড কাটা যাবে মানে আরো যা খুশি তাই কাটা যাবে উইথ হাই প্রিসিশন। ইউ ক্যান perform a surgery, you can perform as sensitive a surgery as eye surgery. চোখের ব্যাপার তো বুঝতেই পারছিস, মানে হাই প্রিসিশন, পিন পয়েন্টে গিয়ে অপারেট করতে না পারলেই তো গেল। তো চোখের যে ল্যাসিক সার্জারি, ইট ইজ নাও ভেরি পপুলার এবং ভেরি এফিশিয়েন্ট, দ্য মোস্ট এফিশিয়েন্ট অপারেটিং মেথড। এটা করা হয় কি দিয়ে, ছুরি কাচি না, লেজার। So now you can imagine what coherence can do. একই পাওয়ার কিন্তু জাস্ট সেটাকে কোহেরেন্ট করে দিলাম। What coherence can do and in a broader sense what discipline can do to your life. So বুঝে গেলাম যে কেন এত কষ্ট করে কি কি পড়ছি আর কেন পড়ছি। এবার স্টেপ বাই স্টেপ দেখেছি হাউ টু বিল্ড a laser. How to build a laser. Laser, oh sorry, লেজার তৈরি করার প্রথম ধাপটাই হলো, লেজারের মেন জিনিস আগেই দেখে নিয়েছি আমরা, ইট ইজ পপুলেশন ইনভার্সন। দোতলায় লোক বাড়াতেই হবে। পপুলেশন ইনভার্সনের অনেক মেথড আছে। এক নম্বরটা তো আগেই বলেছি, অপটিক্যাল পাম্পিং, এটা শুনতেও বেশ ভালো।
আর কিভাবে নিচে থেকে উপরে লোকজনকে তোলা যায়? এক্সাইটেশন বাই ইলেকট্রনস, আর inelastic collision between atoms. Number 4, excitation by chemical method. অপটিক্যাল বাম্পিংটা তো বোঝাই যাচ্ছে। গ্রাউন্ড স্টেটে অ্যাটম আছে, এক্সাইটেড স্টেটে স্পেস আছে, মানে ইলেকট্রন, বেসিক্যালি ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়, তার ফলে অ্যাটমগুলো এক্সাইটেড হয় অ্যান্ড দে গো টু দ্য এক্সাইটেড স্টেট। তো যদি প্রপার ফ্রিকোয়েন্সির লাইট পাঠানো হয় তাহলে অ্যাটমগুলো সেই লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে চলে আসবে। So this is optical pumping, তবে এটার জন্য দরকার হাই এনার্জি লাইট সোর্স, মানে খুব কম সময় প্রচুর পরিমাণে অ্যাটমকে এক্সাইট করার জন্য। উদাহরণ, জেনন ফ্ল্যাশ ল্যাম্প। এক্সাইটেশন বাই ইলেকট্রনস, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেথড। এখানে কি হয়, হাই ভোল্টেজ ইলেকট্রিক ডিসচার্জ takes place in a gas. So the medium is gas and high voltage electric discharge. এবারে হাই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে ইলেকট্রনগুলো দে উইল বি হাইলি অ্যাক্সিলারেটেড এবং তারপরে তারা ধাক্কা ধাক্কি শুরু করে দেবে। ইলেকট্রনস will be accelerated, they will have a they will gain a very high speed, they will collide with neutral atoms and the atoms will be excited. Collide with atoms and the atoms will be excited. অপটিক্যাল পাম্পিং ইউজ করা হয় রুবি লেজারে, অর্থাৎ সলিড স্টেট লেজার, মানে যেটা অ্যাক্টিভ মিডিয়াম, যেটা মানে যে মেটেরিয়ালটা আর কি যার অ্যাটমকে এক্সাইট করা বা না করার এত কথা, সেটা সলিড স্টেটে থাকে, লাইট সোর্স দিয়ে তাদেরকে এক্সাইট করা হয়।
এখানে হাই ভোল্টেজ ইলেকট্রিক ডিসচার্জ গ্যাস প্রথমেই বলে দিয়েছি, তো ইটস ক্লিয়ার দ্যাট this method of population inversion is used in some gas laser. And example of this type of gas laser, যেখানে একটাই গ্যাস থাকে with a metastable state plus a fast electron results in the metastable state of the gas atom, plus naturally the electron becomes slow because it loses its kinetic energy. So one very popular example of this type of laser is argon gas laser. Now অনেক সময় কি হয়, একটা গ্যাসের বদলে দুটো গ্যাস থাকতে পারে, যেখানে where we use inelastic collision. এর আগেরটা কি ছিল, excitation by electron, so that was collision between electron and atoms, আর এখানে inelastic collision between atoms, তার মানে এখানে here we will take a gas mixture. So we will take A and P, a gas mixture, and example is helium neon. নিয়ন লেজার। এখানে যেটা হয় সেটা হচ্ছে, এক নম্বর প্রথমে উপরেরটা হয় এক্সাইটেশন বাই ইলেকট্রনস, সো স্লো। ওকে, আচ্ছা এবার নেক্সট, এবার এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে এর মেটাস্টেবল স্টেট আর বি এর excited state, এবং মোস্টলি ইট ইজ মেটাস্টেবল। এদের এনার্জিটা কাছাকাছি থাকতে হবে। এর মেটাস্টেবল স্টেট অর্থাৎ এ স্টার, যেটা এ স্টারের যে এনার্জি, আর তার কাছাকাছি বি এর কোনো এক্সাইটেড স্টেট থাকতে হবে। যদি আচ্ছা প্রথমে আমরা যদি এই পার্টটা আমরা ইগনোর করি, প্রথমে এই পার্টটা আমরা ইগনোর করছি, অ্যাটলিস্ট এর মেটাস্টেবল স্টেটের সঙ্গে বি এর এক্সাইটেড স্টেট যদি কাছাকাছি হয় অফ দ্য সেম অর্ডার, তাহলেই দিস হ্যাপেন্স, এ স্টার প্লাস বি, বি স্টার প্লাস এ। দিস ইজ কল্ড রেজোনেন্ট ট্রান্সফার অফ এক্সাইটেশন। এক্সাইটেশনটা এ থেকে বি তে চলে গেল। এটা হওয়ার শর্ত হচ্ছে ওদের এক্সাইটেড এনার্জি লেভেলটা কাছাকাছি হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে তারপর লেজার অ্যাকশনটা কি হবে। যদি এই যে নতুন বি স্টার, যদি এটা নিজেই একটা মেটাস্টেবল স্টেট হয়, তাহলে তো পপুলেশন ইনভার্সন হয়ে গেছে এবং বাইরে থেকে ফোটন এলে বি স্টার গোজ টু বি। আর যদি বি স্টারটা ডাইরেক্টলি মেটাস্টেবল না হয়, এমনি জাস্ট একটা নর্মাল এক্সাইটেড স্টেট হয়, তাহলে ও কি করবে, স্পন্টেনিয়াস ট্রানজিশন হয়ে কোনো একটা মেটাস্টেবল স্টেটে চলে যাবে। মানে মেটাস্টেবল স্টেট দুজনেরই থাকতে হবে, এ এবং বি বোথ শুড হ্যাভ মেটাস্টেবল এনার্জি স্টেটস। কিন্তু এটা হতে পারে যে এর মেটাস্টেবল স্টেটের সঙ্গে বি এর মেটাস্টেবল স্টেটটার হয়তো এক্সাক্ট এনার্জি ম্যাচিং নেই, হয়তো অন্য কোনো একটা এক্সাইটেড স্টেটের সঙ্গে এনার্জি ম্যাচিং আছে। তো এ মেটাস্টেবল স্টেটে যাওয়ার পরে খুঁজবে যে বি এর কোন এনার্জি লেভেলে সহজে যাওয়া যায়, এবং বি এর যে এনার্জি লেভেলটাকে ও মোটামুটি কাছাকাছি পাবে। যদি কাছাকাছি থাকে, যদি না থাকে তাহলে কিন্তু এটা হবে না। যদি কাছাকাছি পেয়ে যায় তাহলে ইনইলাস্টিক কলিশনের মাধ্যমে বি গোস ওভার টু দ্য এক্সাইটেড স্টেট এবং তারপর ইট সুইচেস টু ইটস ওন মেটাস্টেবল স্টেট। এবং একবার যদি বি মেটাস্টেবল স্টেটে চলে আসে তাহলে তো পপুলেশন ইনভার্সন কমপ্লিট অ্যান্ড লেজিং অ্যাকশন স্টার্টস
as soon as it gets the perfect photon. Clear? তো এটারই এক্সাম্পল হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার। আর আরেকটা হচ্ছে কেমিক্যাল মেথডে আমি যদি সিস্টেমকে অ্যাটমগুলোকে এক্সাইট করি, সাপোজ HF লেজার, H2 plus F, 2HF. এই 2HF কিন্তু this is not produced in the ground state, this is produced in the excited state, which is metastable. তাহলে এইভাবে population inversion can be achieved if the active medium is HF. তাহলে active medium চেঞ্জ হলে population inversion এর টেকনিকটা চেঞ্জ হয়। সো choice of active medium is important. It determines your technique of population inversion. Clear? Okay. আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে অ্যাক্টিভ মিডিয়ামের চয়েসের উপর ডিপেন্ড করে আমরা পপুলেশন ইনভার্সন, তো অ্যাক্টিভ মিডিয়ামের চয়েসের উপর ডিপেন্ড অবশ্যই করে। প্লাস ইন অ্যাডিশন টু দ্যাট, যখন লেজিং অ্যাকশনটা হবে, মানে বোঝাই যাচ্ছে অ্যাক্টিভ মিডিয়ামের এনার্জি লেভেলের ডিস্ট্রিবিউশনটা কীরকম, তার উপর ডিপেন্ড করবে যে লেজিং অ্যাকশনটা কতগুলো স্টেপে হবে। তো তার উপর ডিপেন্ড করে, মানে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ অ্যাক্টিভ মিডিয়াম, laser system can be 3 level, example UV laser, or it can be 4 level. Helium, neon, gas level. আমরা লেজারের যখন মেকানিজমটা বলছিলাম তখন আমরা 2 লেভেল সিস্টেম নিয়েছিলাম অ্যাজ অ্যান এক্সাম্পল, কিন্তু efficient performance greater than 2 level systems are necessary. দেখা গেছে যে 3 লেভেল বা 4 লেভেল সিস্টেমগুলোর ক্ষেত্রে লেজিং অ্যাকশনটা বেটার হয়, এবং মেটাস্টেবল স্টেটের লাইফ টাইমের উপরেও ডিপেন্ড করে। মেটাস্টেবল স্টেটের লাইফ টাইম যত বেশি হবে, 10⁻³ সেকেন্ডও হয় কোনো কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে, তত লেজার অ্যাকশনটা বেটার। আচ্ছা, 3 লেভেল সিস্টেম হতে পারে, তো সেটা কীরকম? এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমেই পপুলেশন, মানে প্রথমেই অ্যাটমগুলো এক্সাইটেড হয়ে E2 তে চলে যাবে, এবং তারপর দে উইল গো ডাউন টু দ্য E1 which is metastable. তারপর সো দ্য পপুলেশন ইনভার্সন টেক্স প্লেস ইন এনার্জি লেভেল E1. 4 লেভেল সিস্টেমে E0 থেকে এক্সাইটেড হয়ে E3, তারপর অ্যাটম ডি এক্সাইট হয়ে E2 তে চলে এলো, তো E2 ইজ মেটাস্টেবল। আচ্ছা, এটা বলে সেটা হচ্ছে এখানে E1টা মেটাস্টেবল, তারপর ফাইনালি যখন স্টিমুলেটেড এমিশন হয় তখন উই গেট লেজার লাইট, আর এখানে হচ্ছে E2 মেটাস্টেবল, E2 থেকে E1 এ স্টিমুলেটেড এমিশন হয় অ্যান্ড উই গেট লেজার লাইট। তারপর আবার বাই সাম রেডিয়েশনলেস ট্রানজিশন অর স্পন্টেনিয়াস এমিশন, এখান থেকে ব্যাপারটা এখানে আসে। তো স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে তো কোনো লেজার অ্যাকশনের কোনো প্রশ্নই নেই,
So in 4 level system E2 to E1 laser action, and in 3 level system E1 to E0 laser action. এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড মেথডোলজি বললাম, তারপর তো মেটেরিয়াল টু মেটেরিয়াল ব্যাপারটা ভ্যারি করবে। আচ্ছা, নেক্সট properties of a laser beam I have already discussed, and here I will just summarize them. So laser beam is time and space coherent, আগেই বলেছি। It is extremely monochromatic, extremely এই কথাটা ইম্পর্টেন্ট, extremely monochromatic with low bandwidth. Extremely monochromatic and low bandwidth, this is specifically achieved by optical cavity resonator. এটা আলাদা টেকনিক আর কি, অ্যাপার্ট ফ্রম পপুলেশন ইনভার্সন টেকনোলজি। আচ্ছা, তারপর হাইলি ইন্টেন্স হয় লেজার উইথ হাই পাওয়ার ডেন্সিটি হোয়েন ফোকাসড, ইট ইজ এক্সট্রিমলি ডিরেকশনাল। ওকে, এবার কম্পোনেন্টস অফ আ লেজার ইম্পর্টেন্ট কি কি চুজ করতে হবে। প্রথমত লেজার মিডিয়াম, মিডিয়ামটার মেটাস্টেবল স্টেট থাকতেই হবে যাতে স্টিমুলেটেড এমিশনটা কন্টিনিউ হয়, সাস্টেন করা, ধরে রাখা, সো দ্যাট ইট ক্যান সাস্টেন স্টিমুলেটেড এমিশন। মেটাস্টেবল স্টেটে যত বেশি ভালো স্টোরেজ হবে তত হচ্ছে আমার স্টিমুলেটেড এমিশনটা কন্টিনিউয়ালি চলতে থাকবে। ওকে, এক্সটার্নাল সোর্স অফ এক্সাইটেশন দরকার কেন? ফর সাস্টেনিং পপুলেশন ইনভার্সন। এই যে ইলেকট্রন দিয়ে উপরে তুললাম জিনিসকে, লাইট পাঠিয়ে উপরে তুললাম কাউকে, তো পপুলেশন ইনভার্সনকে কন্টিনিউয়ালি চালিয়ে যাওয়ার জন্য এক্সটার্নাল সোর্স অফ এক্সাইটেশন। এবং লাস্ট হচ্ছে অপটিক্যাল ক্যাভিটি রেজোনেটর ফর এক্সট্রিম মনোক্রোমাটিসিটি উইথ লো ব্যান্ডউইথ। ঠিক আছে, ক্লিয়ার? এই তিনটেই হচ্ছে গিয়ে বেসিক বিল্ডিং ব্লকস বা বেসিক কম্পোনেন্টস অফ লেজার। এবং in our next class we will study about the laser medium and external source of excitation for ruby laser and helium neon gas laser. Okay, and we will also study how optical cavity resonator allows or ensures extreme monochromaticity. Okay, so thanks a lot and bye.